কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে? এটা একটু এনি ভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন। এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই, যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে, এটা ছাত্রের মাধ্যমে হোক, শিক্ষকতার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, সিলেবাস প্রণয়নে হোক। আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্রদলের যত জনপ্রিয়তা ছিল, এটা তো বলার অপেক্ষাই রাখে না। যদি এখানে মুজিববাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে, সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল, এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে, এইটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রশ্ন চালাবে সেইটা বা হলে সিট করবে, এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে। এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি? আপনি যেটা বলতেছেন, সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না, তারা বলতেছে, প্রচার করতেছে, প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে। এটাকে তো আর কারসাজি কি আর বলা যাবে সাকিব ভাই? ওরা যেটা বলতেছে যে না বিএনপিকে ভোট দেওয়া উচিত হবে না, শিবিরকে ভোট দিতে হবে, শিবিরকে ক্ষমতায় আনতে হবে, কারণ শিবির ভালো লোক, শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় না ওটা দেখা যায় না, তো সত্য কথা। মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই, সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন। এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন, গণরুম, সিট দখল, ছাত্রদলের ভিপির বা ছাত্রদলের নেতার হলের মধ্যে সিঁড়ি বেয়ে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া, আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো, এরকম মনে হয় কিনা সাকিব ভাই? না, কয়েকটি ঘটনা আছে। একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে, সরাসরি বলি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল, একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে। তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে। এইটা তো এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে। আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন, আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না। রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য, তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায়। ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন, সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে, সেটা একটা বিষয় আছে। প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে, মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে, কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে, বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে, সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে, ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি। এটা একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে, যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি, কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায়। সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলেও একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো, সেই জায়গাটা তো আছেই। এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে, যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলসগুলো আছে, সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে করেছে। আবার প্রশাসন নিজেও, মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটনা ঘটেছে, আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি, কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই। আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন, এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা, সেটা মানুষের মনে ছিল, সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন। আরেকটা জিনিস যদি খালি বলেন, এই তিনটা পয়েন্ট আমরা এনিভাইয়ের কাছে কথা বলতে পারবো। এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম, এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম তার আগে আমি যে কথাটা প্রথমে, হ্যাঁ আমি দুটো বিষয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই
যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে, অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এটাকে কাজে লাগিয়ে ধরুন, অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে, যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে, তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকশাস, তারার দিক থেকেও ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে, যে একটা ছাত্রদল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা, যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে। এই বাস্তবতাটা কিন্তু একটা আছে, এবং এটা যেটা বিএনপি এবং ছাত্রদল কিংবা অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে। দ্বিতীয় জায়গাটা হয়েছে যে, যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা, যে আমরা যেমন ধরুন আপনি একটা দল কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয়, তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায়। মানে তার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে। বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে, যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তারা মজলুম হয়ে উঠেছে, ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে। সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা ঠিক মনে করিনি, এবং আমরা এখনো ঠিক মনে করি না। আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে, যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ, একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে, এবং সারা দেশের রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে। আমি শেষ করি এটা বলেই, যে এই যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা, সেটার বদলে পুরনো জায়গা, যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ, এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা, পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে, ফলে সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে। ফলে সব মিলিয়ে একটা হবে। কিন্তু আমি আবার এটাও রিটার্ট করবো, এখন পর্যন্ত আমি যদি আমাদের কাছে যে খবর, সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো, ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল। আমি কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম, যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা, প্রার্থীরা, তারা ভালো মতো জানেন না। তো ফলাফলের কি খবর হচ্ছে, কেন্দ্রে এক দলের প্রার্থী, যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন, অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না। এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে, এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে, ভোট গণনা হচ্ছে, কে কত ভোট পাচ্ছে, সেই জায়গাটা আচ্ছা আমি পর্যন্ত অস্পষ্ট। আমার মনে হয় হাইপ উঠে যাচ্ছে, আমার মনে যে সেটা খুব নেতিবাচক হতে পারে। আমার মনে যে প্রশাসন এবং ফল নিয়ে আমরা একটু কথা বলতে আসি, কিন্তু তার আগে এনি ভাই তিনটা বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন, যে ছাত্রদলকে আসলে ছাত্রলীগের জায়গায় নিচ্ছে কিনা দখলদারিত্বে, আধিপত্য বিস্তারে, দুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারসাজি আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা। সোশ্যাল মিডিয়া যেটাকে কারসাজি বলছে, আমি এটা কারসাজি বলতে নারাজ। আমি মনে করি সোশ্যাল মিডিয়া কাজ করবে, যে এটা বিশ্বাস করবে সেটা করবে। এবং তিন নাম্বার হচ্ছে সাকিব ভাই যেটার উত্তরে উনার মতো করে উনি বলছে যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম, এই তিনটা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর মাঠে থেকে যে কাজগুলা করেছে, সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল। স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে, খুব কষ্টকর ছিল। সেখানে অত্যাচার ছিল, নির্যাতন ছিল, গুম ছিল, খুন ছিল। আর পাশাপাশি দেখেন, আমরা কিন্তু 17 বছর সংগঠন করতে পারি নাই, আন্দোলনের মাঠে ছিলাম। আমরা যদি খুব দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি, ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন কতটুকু করেছে এটা
আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, তবে তারা সংগঠন গুছিয়েছে। আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না, তারা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোতে ছিল, এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকায়িত ছিল, কাজ করেছে। এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা দৃশ্যমান রাজনীতি করে বিদায় বাস্তবে তারা দৃশ্যমান ছিল না, এবং মধুর ক্যান্টিনে যাওয়া, হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল। এখানে ছাত্রলীগ, ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে। এনিওয়ে এখানে আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন, সাকিব ভাই রাজনীতি এখনো করতেছে, আমি ছোট স্কেলে হইলেও রাজনীতি করছি। প্রকাশ্যে যদি না আসা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত কেমনে করবেন, কোন আদর্শ দিয়া? যে এটাকে আপনি একটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন, 17 বছর ধরে তারা এটা করতে পারছে। শিবির তো প্রকাশ্যে আসতে পারে নাই, শিবির নামটা বলতে পারে নাই, তারা তাদের আদর্শের কথা কেমনে বলবে? আমরা তো এত চেষ্টা করি মধুর ক্যান্টিনে দিনের পর দিন কথা বলে একজন লোকরে কনভিন্স করতে পারে, মানে খুবই কষ্ট হয়েছে একটা লোকরে কনভিন্স করতেও, মানে ইউ নো দ্যাট। আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে, জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে। এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত 17 বছর, যেটা আমাদের ছিল না। কারণ আমাদের ছাত্রদল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না, বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে, সেখানে সংগঠন গোছাবে, সেখানেও বারবার হামলার শিকার হয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে। এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো ন্যারেটিভ এমনভাবে গত 1 বছরে তৈরি করেছিল, যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল, তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল, যেটা ছাত্রদল শুরু করেছিল। হ্যাঁ, ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে, এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত 1 বছর। কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র শিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল, সোশ্যাল মিডিয়াতে ছিল। আর আমরা গত 1 বছর থেকে আমাদের ছাত্রদল সেখানে কাজ করা শুরু করেছে, যার কারণে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্রদলকে পরিচিতি বা এনগেজমেন্টে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল। এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না। আপনি দেখেন 2018-তে একটা নির্বাচন হয়েছিল, সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি, কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা আফোর্ড করতে চেয়েছি, এবং আমাদের দল সেখানে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে রেজাল্ট হবে না, তারপরও আমরা সেখানে গিয়েছি। ঠিক এবারও আমরা একটা কন্টেস্টিং পর্যায়ে আমরা গিয়েছি, যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে, আমাদের বিপি প্রার্থী, জিএস প্রার্থী তাদের একটা পার্সোনাল ইমেজ আছে, তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে। সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম। এখনো পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই, হয়তো আমরা রেজাল্ট পাবো। কিন্তু আমি শুধু এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন, ক্ষমতায় আসলে তারা একইভাবে, মানে ছাত্রলীগ যা করছে 15 বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময়, ভাই আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওইটা কি আবারও ভয় পাইলো, মানে মানুষজন আপনাদের উপরে আস্থা রাখতে পারলো না। আমাদের ছাত্রদল 1979 থেকে আমাদের ছাত্রদলের এই অগ্রযাত্রা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানেই ছাত্রদল সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আমরা 80-র দশকে ছাত্র রাজনীতি করেছি, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম। হ্যাঁ, আমাদের যে কোনো খারাপ আমাদের সঙ্গে ছেলেবেলে ছিল না তা আমরা বলি না, কিন্তু সবসময় আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে এমন ভাবে অভিভাবক করেছেন, হ্যাঁ অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন ছাত্রলীগের সেই ন্যারেটিভ নিয়ে, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই, সবসময় আমাদেরকে
কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা, একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না। আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি। এই গত 1 বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবকত্ব করছেন। তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন। হয়তোবা আমরা যারা স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারি না, তবে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের আজকে যে গণরুম কালচার, আজকে যে গেস্ট রুম কালচার, আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা, সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইস গুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি। ওকে, আমি জানি না রেজাল্ট কি হয়, তবে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পরে আসি। আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্রলীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা, কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, মুক্তিযুদ্ধ বনাম জামাতে ইসলামী, এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে, এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি বোধহয় আওয়ামী লীগের মতো একটা দল, কারণ আওয়ামী লীগও যেমন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আইসা রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতে ইসলামীকে দমন করতে চায়, বিএনপিও বা ছাত্রদলও সেটা করতেছে। আপনারা কি এটাকে ভুল মাইনা আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা? বা দেখেন, হয়তোবা এই প্রজন্ম জানে না 1986 সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপসহীন ভূমিকা অবস্থান রেখে পরবর্তী 90-তে একটা রেজাল্ট নিয়ে এসেছে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। পাশাপাশি দেখেন, আমরা যখন 91 সালের নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপসহীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতায় এসেছিল। তখন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আপনি দেখেন 96-এ যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে, তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসঙ্গে হয় না, এটা আমি কিভাবে বুঝবো? রেজাল্ট পাওয়ার পর আমি অথবা বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না। কিন্তু আপনার এরকম মনে হয় কি না যে 2025-এ বা 24-এর পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দলের পরিচালনা করার যেটা হাতে নিয়েছে, সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে? না, কেন বিএনপি 71-এ যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আত্মপ্রকাশ এবং 75-এ যখন সিপাহী জনতার বিপ্লব, বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা, সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা, এটা তো সবসময় ছিল। বিশেষ করে এই 17 বছর প্লাস গত লাস্ট 36 জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, এটা তো খুব উল্লেখযোগ্য ছিল। এবং আমরা কখনো দেশের বিরুদ্ধে বা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলেছি। আমরা সবসময় মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি, যেহেতু প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। আমার মনে হয় যে আপনাদের রাজনীতির একটা মোড় পরিবর্তন হয়েছে কিনা সেই ব্যাপারটাও আমরা একটু সাকিবের সাথে কথা বলবো। কিন্তু সাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রভাব রাখতে পারে আগামী জাতীয় নির্বাচনে। দর্শকরা এই ধারণা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 77% মনে করেন যে হ্যাঁ এটা প্রভাব রাখতে পারে, শতকরা 23% মনে করছেন যে এটা প্রভাব রাখতে পারে না। সাকিব ভাই, আপনার কাছ থেকে যখন এনিভের কাছে গিয়েছিলাম যে আপনি আসলে তখন প্রশাসন নিয়েও কিছু কথা বলছিলেন, আমরা
প্রশ্ন নিয়ে আমরা কথা শুনবো, বিশ্ববিদ্যালয় প্রশ্ন। কিন্তু আমি এটা বলতে চাই যে আমরা কিন্তু দেখেছি এনি ভাই বলুক আর না বলুক, বিএনপির বয়ান আওয়ামী লীগ সিনারিও থেকে বাইর হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে। বিএনপি অনেক বেশি মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং জামায়াতকে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেই